হ্যালো স্টুডেন্ট, আই এম ইয়োর রুবিনা ম্যাম। ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে গিয়ে এগুলো দেখে নিতে পারো। আর আজকের ভিডিও বা আগের কোনো ভিডিওই যা অসুবিধা থাকবে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ক্লাস 8 এর ইংলিশের লেসন 10 টেলস অফ চাইল্ডহুড। কে লিখেছেন? রোল্ড হাল। তাহলে কি এটা আজকে আমরা ডিসকাস করব। তো চলো নেক্সট এগিয়ে যাই। দেখো আমি যেটা পড়াই সেটা প্রত্যেক দিনই তোমাদের কাছে হাইলাইট করা থাকে, তাহলে এটা এখানে হাইলাইট করা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে যেটা পড়াবো লেসন 10 টেলস অফ চাইল্ডহুড, রোল্ড হালের লেখা। ঠিক আছে, চলো। দেখো আমরা প্রত্যেকটা জিনিস কি করি, আগে তোমাদেরকে লেখক সম্পর্কে আমি কিছু আইডিয়া দিই, লেখক সম্পর্কে কিছু জানাই, তারপর কিন্তু আমি টেক্সটে ঢুকে যাই। তো এখানেও আমরা সেটাই দেখে নেব। চলো এগিয়ে যাই। তাহলে এটা কে লিখেছেন? রোল্ড হাল। ওনার সময়কাল কি? 1960 থেকে 1990 পর্যন্ত। তাহলে তিনি জন্মগ্রহণ করে 1916 সালে এবং 1990 সালে মারা যান। ওয়াজ এ ব্রিটিশ নোবেলিস্ট, একজন ছিলেন ইংরেজ ঔপন্যাসিক, শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পের লেখক, পোয়েট, কবি, ফাইটার পাইলট, একজন ফাইটার পাইলট ছিলেন, অ্যান্ড স্ক্রিন রাইটার মানে কি একজন হচ্ছে চিত্রনাট্যকার। স্ক্রিন রাইটার মানে হচ্ছে চিত্রনাট্যকার। ঠিক আছে। ঢাল রোজ টু প্রমিনেন্স ইন দ্য 1940s। তাহলে 1940s মানে হচ্ছে 1940-এর দশকে তিনি কি করেছিলেন? জেগে উঠেছিলেন বা বেড়ে উঠেছিলেন বা বিখ্যাত হয়েছিলেন উইথ ওয়ার্কস ফর বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। কাদের লেখা নিয়ে? শিশু এবং বয়স্কদের লেখা নিয়ে। চিলড্রেন্স মানে শিশুদের জন্য, অ্যাডাল্টস মানে বয়স্কদের নিয়ে লেখার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। অ্যান্ড বিকেম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথর্স। এবং বিশ্বের মধ্যে দেখো কি বলছে, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং মানে কি বিক্রেতায়, মানে কি তার লেখাগুলো যে প্রকাশনাগুলো সেগুলো কি হয়েছিল, সব থেকে বেশি বিক্রি হয়েছিল। ঠিক আছে, সেই জন্য তিনি কিন্তু ওই জগতের মধ্যেও বিখ্যাত। মানে অনেকজনের লেখা দেখি আমরা খুব পরিমাণে বিক্রি হতে থাকে, ওদের লেখাগুলো কি জনতা বেশি পছন্দ করে, তার মধ্যে তিনিও একজন ছিলেন। ঠিক আছে। হিজ ওয়ার্কস ইনক্লুড, তার কাজের মধ্যে যুক্ত ছিল, ইনক্লুড মানে যুক্ত থাকা, জেমস and the Giant Peach, James and Giant Peach, Charlie and Chocolate and Factory, Matilda, The Witches and George's Marvelous Medicine। তাহলে এই যে লেখাগুলো, এই লেখাগুলো হচ্ছে এনার বিখ্যাত লেখা। ঠিক আছে। The present text is an expert কি হচ্ছে from his autobiography Boy Tales of Childhood। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা আত্মজীবনী। আত্মজীবনী মানে কি? নিজের লেখা জিনিস যখন নিজে কেউ লেখে নিজের জীবনী নিয়ে, সেটাই হচ্ছে আত্মজীবনী। আর সেই আত্মজীবনীটাই আমরা এখানে দেখব। ঠিক আছে, তো চলো এবার আমরা সোজাসুজি টেক্সটে চলে যাব। দেখো তাহলে পার্ট 1-এ কি বলছে আমরা দেখে নিই। মাই ফাদার, আমার বাবা, হ্যারল্ড হাল। হ্যারল্ড হাল মানে কি? এখানে লেখকের বাবার কথা বলছেন, কারণ লেখক যেহেতু নিজের আত্মজীবনী বলছেন তাহলে ওনার বাবার কথা এখানে বলছেন। কি বলছেন দেখো, ওয়াজ এ নরওয়েজিয়ান, ছিলেন কি একজন নরওয়ের মানুষ, হু কেম ফ্রম এ স্মল টাউন, যিনি এসেছিলেন একটা ছোট্ট শহর থেকে। স্মল মানে ছোট্ট, টাউন মানে শহর। তাহলে তিনি এসেছিলেন কি একটা ছোট্ট শহর থেকে, নিয়ার কাছে, ওসলো কল সাউসবর্গ। তাহলে ওসলো বলে একটা জায়গা ছিল যেখানের কাছ থেকে তিনি এসেছিলেন, সেই জায়গাটার নাম কি? সাউসবর্গ নামের একটা জায়গা। ঠিক আছে, স্মল মানে ছোট্ট, টাউন মানে শহর। তাহলে ওসলোর কাছে একটা ছোট্ট জায়গা থেকে তারা এসেছিলেন। হিজ ওন ফাদার, তার নিজের বাবা, মাই গ্র্যান্ডফাদার। মাই গ্র্যান্ডফাদার মানে কি? লেখকের ঠাকুরদা। তাহলে কি ওনার বাবার বাবা মানে ঠাকুরদা হলো, তো সেটাই বলা হচ্ছে এখানে। ওয়াজ এ ফ্যামিলি ফেয়ারলি মানে বেশ বা খুব, প্রসপারাস মানে কি সমৃদ্ধ, মার্চেন্ট মানে কি বণিক বা ব্যবসায়ী। তাহলে কি ওনার যে ঠাকুরদা ছিলেন তিনি কিন্তু একটা বড় ব্যবসায়ী ছিলেন। ঠিক আছে। হু ওন্ড এ স্টোর ইন সাবসবর্গ, যার কি সাবসবর্গে একটা দোকান ছিল। স্টোর মানে আমরা কি দোকান, আর ওন্ড মানে মালিক। ঠিক আছে, সাবসবর্গ তো জায়গার নাম। অ্যান্ড ট্রেডেড এবং ব্যবসা করতেন, ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং মানে সকল জিনিসের ব্যবসা করতেন। যেহেতু ব্যবসায়ী তাহলে ব্যবসা কিসের ব্যবসা করতেন? সকল জিনিসের ব্যবসা করতেন। কিরকম? ফ্রম চিজ টু চিকেন ওয়্যার মানে পনির থেকে শুরু করে
মুরগির খামার পর্যন্ত বা খাঁচা পর্যন্ত, ওয়্যার মানে খাঁচা, ঠিক আছে, চিকেন ওয়্যার মানে হচ্ছে মুরগির খাঁচা, আর চিজ মানে পনির, তাহলে কি পনির থেকে শুরু করে মুরগির খাঁচা পর্যন্ত সব ধরনের ব্যবসায়ী কিন্তু তিনি করতেন, ঠিক আছে। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম, আমার বাবা একটি বাহু হারিয়েছিলেন, মানে কি লেখকের বাবা। when যখন he was 14, তাহলে কি তিনি যখন 14 বছরের ছিলেন, আর্ম মানে বাহু আর লস্ট মানে হারানো, ঠিক আছে, তাহলে তিনি হারিয়েছিলেন তার একটি বাহু যখন 14 বছর বয়স ছিল। বাট হ্যাড বিকাম এ সাকসেসফুল, সাকসেসফুল মানে কি, সাকসেসফুল মানে হচ্ছে যে জয়ী বা ওটা অধিকার করে নিয়েছে, সাকসেসফুল শিপ ব্রোকার মানে, তাহলে শিপ ব্রোকার মানে হচ্ছে একজন জাহাজে মাল সরবরাহকারী, তাহলে কি একজন জাহাজের মাল সরবরাহকারী হন একটি হাত ভেঙে যাওয়ার বা হারিয়ে ফেলার পরেও। এ শিপ ব্রোকার ইজ এ পারসন, শিপ ব্রোকার হলো এমন একজন ব্যক্তি হু সাপ্লাইজ, যিনি যোগান দিতেন, সাপ্লাইজ মানে যোগান দেওয়া, দ্য শিপ জাহাজকে, উইথ এভরিথিং সবকিছু, ইট নিডস মানে এটার প্রয়োজন ছিল, নিডস মানে প্রয়োজন, ঠিক আছে, তাহলে একটা জাহাজের যা যা দরকার তার কিছুর যোগান দেওয়াকেই বলা হয় শিপ ব্রোকার, বুঝে গেল। তারপর কি বলছে দেখো, when it comes into port, যখন এটা বন্দরে আসতো, পোর্ট মানে বন্দর, ফুয়েল জ্বালানি অ্যান্ড ফুড মানে জ্বালানি আর খাবার, রোপস মানে দড়ি, পেন্ট মানে রং, সোপ মানে সাবান, টাওয়েলস মানে তোয়ালে, হ্যামার্স মানে হাতুড়ি, নেলস মানে পেরে, অ্যান্ড থাউজেন্ড অফ আদার লিটল আইটেমস, আইটেম মানে যন্ত্রাদি বা যেগুলো দরকার হয়। তাহলে দেখো একটা জাহাজে যা যা দরকার হতো তা সবকিছু সরবরাহ করতেন, তার মধ্যে কি কি ছিল, এই যে এখানে যেগুলো আমি বলে দিলাম এগুলো সব ছিল, ঠিক আছে। এ শিপ ব্রোকার ইজ এ কাইন্ড অফ এনারমাস শপকিপার, তাহলে একটা শিপ ব্রোকার কি ছিল, একজন বৃহৎ বা প্রকাণ্ড কি দোকানদার, এনারমাস মানে হচ্ছে বৃহৎ, শপকিপার মানে দোকানদার, ফর শিপ জাহাজের জন্য, অ্যান্ড বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং মানে কি সব থেকে দরকারি, ইম্পর্টেন্ট মানে কি দরকারি, আইটেম মানে জিনিস, তাহলে সবচেয়ে বেশি দরকারি জিনিস, হি সাপ্লাইজ মানে তিনি যোগান দিতেন, টু দেম তাদেরকে, ইজ দ্য ফুয়েল সেটা হচ্ছে জ্বালানি, অন হুইচ যেটা ছিল, দ্য শিপস ইঞ্জিন রান ইন দোজ ডেজ, তাহলে কি ওই দিনে জাহাজ চালানোর জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় ছিল সেটা হচ্ছে জ্বালানি, যেটার যোগান কে দিতেন, ওই শিপ ব্রোকার মানে কি লেখকের বাবা দিতেন, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, অনলি কোল, তাহলে সেটা কি ছিল, কয়লা, তাহলে কয়লা হচ্ছে জ্বালানি, আর ওই জ্বালানি ছাড়া কি জাহাজ চলবে না, জাহাজের ইঞ্জিনের কোনো কাজ হবে না, তাহলে ওই জিনিসটা যোগান দিতেন, তাহলে সব থেকে বেশি দরকারি জিনিস যেটা ছিল তখনকার দিনে কয়লা, সেটাই জ্বালানি হিসাবে কাজ চলতো, বোঝা গেল, তাহলে এর সবকিছু যোগান দিতেন। হি সেট আপ এ শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস, তাহলে সাউথ ওয়েলস বলে একটা জায়গা ছিল যেখানে কি করেছিলেন, তাহলে একটা খামার করেছিলেন, কি ওইসব জিনিস যে যোগান দেবে তার একটা খামার ওখানে করেছিলেন, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, মাই ফাদার আমার বাবা, মেট দেখা করেছিলেন, দেখো মিট থেকে মেট হয়েছে, মাই মাদার আমার মায়ের সাথে, তাহলে লেখকের বাবার লেখকের মায়ের সাথে কখন দেখা হলো দেখো, তার নাম কি ছিল, সোফি ম্যাকডোনেল, তাহলে কি সোফি ম্যাকডালেনের সাথে দেখা হয়েছিল, সোফি ম্যাকডালেন হেসেলবার্গ হচ্ছে পুরো নাম, ডুরিং দ্য সামার অফ 1911, তাহলে 1911 সালে দেখো, 1911 সালে গ্রীষ্মকালের সময় দেখা হয়েছিল কার, লেখকের বাবার তার মায়ের সঙ্গে, যার নাম কি ছিল সোফি ম্যাকডালেন হেজেলবার্গ, অ্যান্ড ওয়্যার ম্যারিড সুন আফটার, এবং তখন খুব শীঘ্রই বিয়ে করে নিয়েছিলেন, সুন আফটার মানে শীঘ্রই, ম্যারিড মানে বিয়ে করে নিয়েছিলেন, তাহলে কি যখন সোফি সঙ্গে দেখা হলো লেখকের বাবা তখন কি করলো, উনি ওনার সঙ্গে খুব তাড়াতাড়ি বিয়ে করেছিলেন, আর সেটা সাল কত ছিল, 1911 সাল, ঠিক আছে, এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে, শর্ট কোয়েশ্চেনও আসতে পারে, ঠিক আছে, দেখে রাখবে। তারপরে কি বলছে দেখে নি, দেখো তারপর যেটা বলছে, ইন 1980, তাহলে কি 1918 সালে, when I was 2, যখন লেখক কি 2 বছরের ছিলেন, we all moved আমরা সবাই চলে গেছিলাম, মুভ মানে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাওয়া, ঠিক আছে, into an imposing country mansion মানে কি একটা প্রকাণ্ড গ্রাম্য প্রাসাদে, ইম্পোজিং মানে প্রকাণ্ড, কান্ট্রি মানে গ্রাম্য, ম্যানশন মানে তোমরা জানো প্রাসাদ, বিসাইড দ্য ভিলেজ অফ রাডির, রাডির একটি গ্রামে, ঠিক আছে, অ্যাবাউট
8 মাইলস নর্থ অফ কার্ডিফ, তাহলে কার্ডিফ থেকে 8 মাইল ভিতরে ছিলেন। ঠিক আছে, তাহলে জায়গাটা কোথায় ছিল বোঝা গেল। আই রিমেম্বার, আমার মনে আছে। ঠিক আছে, রিমেম্বার মানে মনে থাকা। ইট অ্যাজ এ মাইটি হাউস, এটা ছিল এক বিশাল বাড়ি। মাইটি মানে হচ্ছে বিশাল। উইথ টারেটস অন ইটস রুফ, এর ছাদের সঙ্গে কি ছিল? চূড়া। টারেটস মানে হচ্ছে চূড়া, রুফ মানে হচ্ছে ছাদ। উইথ ম্যাজেস্টিক লন্স, ম্যাজেস্টিক মানে রাজকীয় উঠান, লন্স মানে উঠান। ঠিক আছে, এন্ড টেরেসেস অল অ্যারাউন্ড ইট, টেরেসেস মানে কি? একটা রক বা বাড়তি জায়গা থাকা, দাওয়া বা রক বলা হয় যাকে, সেটা কি ছিল? এর চারিদিকে ছিল, বাড়িটার চারিদিকে ছিল। ঠিক আছে, তাহলে বাড়িটার বিবরণ আমরা এখান থেকে পেলাম। তাহলে এখান থেকে কোয়েশ্চেন যদি আসে যে বাড়িটা কিরকম ছিল, তখন এটা কিন্তু লিখবে। ঠিক আছে, দেয়ার ওয়ার মেনি একর্স অফ ফার্ম, এখানে ছিল অনেক একর জমি। ঠিক আছে, উডল্যান্ড বনভূমি, তাহলে ফার্ম মানে তৃণভূমি, উডল্যান্ড মানে বনভূমি। ঠিক আছে, এন্ড এ নাম্বার অফ কটেজেস, এবং অনেক কুটির ছিল। কটেজেস মানে কুটির। ফর দ্য স্টাফ, স্টাফ মানে কি? যারা কাজ করে। তাহলে কি? অনেক যারা কাজ করার লোক ছিল তাদের জন্য কি ছিল? অনেক কুটির ছিল। আর কি ছিল? বনভূমি ছিল আর তৃণভূমি ছিল। বোঝা গেল। ভেরি সুন, খুব শীঘ্রই। দ্য মিডোজ ওয়ার ফুল অফ মিল্কিং কাউস, মানে কি? দেখো, মিডোজ মানে কি? মিডোজ মানে হচ্ছে ওই তৃণভূমিগুলো ওয়ার ফুল, ভর্তি হয়ে গিয়েছিল, অফ মিল্কিং কাউস, মিল্কিং কাউস মানে হচ্ছে যে গরুরা দুধ দেয়, সেই গরুদের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে তৃণভূমিগুলো পূর্ণ হয়ে গিয়েছিল দুধ দেওয়া গরুতে। এন্ড দ্য স্টাইস, এবং শূকর থাকার জায়গা, স্টাইস মানে যেখানে হচ্ছে শূকররা থাকে, ওয়ার ফুল অফ পিগস, সেখানে কি? শূকরে ভর্তি হয়ে গেছিল। তাহলে তৃণভূমিতে গরুতে পূর্ণ হচ্ছে, শূকর থাকার জায়গায় শূকর পূর্ণ হচ্ছে, আর চিকেন্স রান ওয়াজ ফুল অফ চিকেন্স, এবং মুরগি থাকার জায়গায় মুরগিতে পূর্ণ হলো। ঠিক আছে, দেয়ার আর সেভারাল হর্সেস ফর পুলিং দ্য প্লান্ট, তাহলে কি? ওখানে অনেক ঘোড়া ছিল। সেভারাল মানে অনেক, হর্সেস মানে ঘোড়া, পুলিং মানে টানার জন্য। ঠিক আছে, পুল মানে টানা, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে মানে টানতো। কি? দ্য ফ্ল্যাগস, ফ্ল্যাগস মানে হচ্ছে লাঙল, তাহলে ঘোড়াগুলো কি করতো? লাঙল টানতো। এন্ড হে ওয়াগনস মানে হচ্ছে খড় রাখার গাড়ি বা খড় টানার গাড়ি। দেয়ার ওয়াজ এ প্লোম্যান, মানে একজন লাঙল ছিল, মানে যে ব্যক্তিটা লাঙল চালায় সেই একটা লাঙলও ছিল। এন্ড এ কাউম্যান, এবং একটি কি ছিল? কি বলবো তোমার? কাউম্যান মানে হচ্ছে যারা গরুর দুধ দেয়, আমরা তাদেরকে কাউম্যান বলে থাকি। এন্ড এ কাপল অফ গার্ডেনার্স, এবং কয়েকজন মালি, মানে যারা বাগানের দেখাশোনা করতেন আর কি। এন্ড অল ম্যানার্স অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ, তাহলে সমস্ত রকমের কাজ করার লোক কিন্তু এই বাড়িতে ছিলেন। তাহলে কি? এক একটা কাজের জন্য এক একজন আলাদা আলাদা করে কিন্তু এই বাড়িতে রাখা হয়েছিল। তাহলে এখানে কিন্তু কোনো চাকরের অভাব ছিল না। তো যে কাজ করার লোক অত্যন্ত ছিল, এবং সব কাজের জন্য আলাদা আলাদা ব্যক্তি ছিলেন। বোঝা গেল। তারপর কি বলছে দেখি, দেখো ইন 1920, দেখো 1918-তে আমরা দেখলাম। প্রথম 1911-তে ওর মায়ের সঙ্গে দেখা হলো, বিয়ে করলো, তারপরে 1918-তে কি হলো? কাজ করার লোক কিভাবে কাজ করছে ওগুলো আমরা দেখলাম। এবার দেখো ইন 1920 মানে 1920 সালে, when I was still only 3, যখন লেখক 3 বছরের ছিলেন। my mother's eldest child মানে কি? আমার মায়ের সর্বপ্রথম বা জ্যেষ্ঠ সন্তান, my own sister। দেখো চাইল্ড মানে প্রথম কিন্তু আমরা বুঝতে পারলাম না যে এটা ছেলে না মেয়ে, তাই আমি সন্তান বললাম। ঠিক আছে, কিন্তু তারপরের ওয়ার্ডেই আমরা কি দেখতে পাচ্ছি? দেখো ওন সিস্টার মানে কি? তার নিজের বোন বা দিদি। তার নাম কি ছিল? আস্ত্রী। ডায়েড ফ্রম অ্যাপেন্ডিস, তাহলে কিসে মারা গিয়েছিলেন? অ্যাপেন্ডিস বলে একটা রোগ ছিল, সেইটাতে মারা গিয়েছিলেন। বোঝা গেল। শি ওয়াজ 7 ইয়ার্স ওল্ড, তার কত বয়স ছিল? 7 বছর। তাহলে কি? লেখক যখন 3 বছরের, তার দিদি ছিল তখন 7 বছরের। ঠিক আছে, when she died, যখন সে মারা গিয়েছিল, ডায়েড মানে কি? মারা গিয়েছিল। আস্তি was far and away my father's favorite, তাহলে আস্তি কি ছিল? তার বাবার ভীষণ ভীষণ প্রিয়। ফার and away মানে অনেক। ঠিক আছে, অনেক প্রিয়। ফেভারিট মানে হচ্ছে প্রিয়। হি অ্যাডোর্ড, তিনি ভালোবাসতেন। অ্যাডোর্ড মানে কি? অত্যন্ত ভালোবাসা। হার মানে তাকে, হার মানে কাকে? এখানে আস্ত্রীকে বোঝাচ্ছে। বিয়ন্ড, বিয়ন্ড মানে ছাড়িয়ে, মেজার মানে পরিমাপ, তাহলে কি? পরিমাপ ছাড়িয়ে ভালোবাসতেন, মানে অসীম যদি কাউকে ভালোবাসা যায়, সেই ভালোবাসা তিনি তার কন্যাকে বাসতেন। যেহেতু প্রথম কন্যা ছিলেন, তাই কিন্তু তিনি তাকে প্রচন্ড ভালোবাসতেন। এন্ড হার সাডেন ডেথ, এবং তার হঠাৎ মৃত্যু। সাডেন মানে হঠাৎ, ডেথ মানে মৃত্যু। লেফট হিম লিটারারি স্পিচলেস
ফর ডেজ আফটারওয়ার্ডস, তাহলে কি তাকে রেখে গিয়েছিলেন, লেফট হিম মানে রেখে গিয়েছিলেন, লিটারারি আক্ষরিক ভাবে, স্পিচলেস মানে কি বাকহীন, মানে কথা না বলতে পারা। দেখবে আমরা যখন হঠাৎ করে কোনো দুঃখের মুখোমুখি হই আমরা কি থমকে যাই, আশ্চর্য হয়ে যাই, অবাক হয়ে যাই, আমরা কিন্তু তখন আর কথা বলতে পারি না। তো এইখানেও কিন্তু সেই একই জিনিস ঘটেছিল তার সন্তানের মৃত্যুতে, বুঝে গেল। তারপর কি বলছে দেখো, হি ওয়াজ সো ওভারহেলমড, তাই তিনি আচ্ছন্ন হয়ে গেছিলেন বা আছড়ে পড়েছিলেন, উইথ গ্রিফ, দুঃখে, গ্রিফ মানে দুঃখ, দ্যাট when he himself went down with pneumonia, তাই কিন্তু তিনি নিউমোনিয়া মানে নামে একটা রোগ ছিল সেই রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন, এ মান্থ, এক মাস অর সো আফটারওয়ার্ডস, এবং তারপরে he did not much care whether he lived or died, মানে কিন্তু তিনি নিজের কোনো খেয়াল রাখতেন না, কেয়ার মানে কি খেয়াল রাখা, লিভড মানে কি বাঁচা, ডাইড মানে মরা। তাহলে কি দেখো নিজের প্রথম সন্তানকে হারিয়ে তিনি এতটাই দুঃখে আবদ্ধ হয়ে গেছিলেন, আচ্ছন্ন হয়ে গেছিলেন, তিনি কিন্তু নিজেরও খেয়াল রাখতেন না। তার ফলে কি হলো, তিনিও কিন্তু নিউমোনিয়া নামে এক রোগে আক্রান্ত হয়ে পড়লেন, এবং তখন কিন্তু নিজের কেয়ার না করে মরবো কি বেঁচে থাকবো এসব না ভেবে কিন্তু নিজে কেয়ার করতো না। ঠিক আছে, তারপরের অংশ কি বলছে দেখে নি। তারপর দেখো, ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, যদি আমাদের পেনিসিলিন থাকতো ওই দিনগুলো, পেনিসিলিন মানে হচ্ছে একটা রোগের টিকা, ঠিক আছে, মানে এক ধরনের ঔষধ আমরা বলতে পারি। তাহলে ওই দিনকার যদি পেনিসিলিন পাওয়া যেত, neither appendix nor pneumonia would have been so much of a threat, তাহলে কি পেনিসিলিনটা যদি থাকতো ওই দিনে তাহলে কিন্তু না নিউমোনিয়া না অ্যাপেন্ডিক্সে মানুষ কিন্তু আহত হতো। ঠিক আছে, এখানে থ্রেট মানে হচ্ছে বিপদ, মানে ওই বিপদে আচ্ছন্ন হতো না, এটা বোঝাতে চাইছেন। বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিউরস, তাহলে কি না পেনিসিলিন এবং না কোনো ম্যাজিক্যাল মানে কি জাদুর, অ্যান্টিবায়োটিক মানে কি রোগ উপশমের একটা ঔষধি আর কি। তো এখানে উপশম, কিওরস মানে হচ্ছে উপশমের, আর অ্যান্টিবায়োটিক মানে কি রোগ উপশমের একটা ঔষধ হয়, সেটাকে আমরা অ্যান্টিবায়োটিক বলতে পারি। ঠিক আছে, তো না পেনিসিলিন ছিল আর না রোগ উপশমের কোনো আলাদা ধরনের ওষুধ ছিল, এটাই বলতে চাইছেন। নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড, তাই নিউমোনিয়া ওই দিনে সত্যি খুব মারাত্মক একটা রোগ ছিল। তাহলে ডেঞ্জারাস মানে হচ্ছে মারাত্মক, ডিজিজ মানে রোগ, ইনডিড মানে সত্যি। ঠিক আছে, তারপর কি বলছে, দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, তাহলে কি যে রোগী হতো তাকে কি করতে হতো, বাঁচার জন্য লড়াই করতে হতো, পেশেন্ট মানে রোগী, আর ফাইট মানে কি যুদ্ধ করা, সার্ভাইভ মানে হচ্ছে লড়াই করা। ঠিক আছে, তাহলে কি বেঁচে থাকার জন্য, কিসের জন্য, বেঁচে থাকার জন্য লড়াই করাকে সার্ভাইভ বলা হয়। তাহলে কি তারপরে কি বলছে দেখো, মাই ফাদার রিফিউজ টু ফাইট, কিন্তু আমার বাবা প্রত্যাখ্যান করেছিলেন যুদ্ধ করতে, রিফিউজড মানে প্রত্যাখ্যান করা। কেন করেছিলেন, কারণ তিনি নিজের সন্তানকে হারিয়ে ফেলেছেন, তার ফলে শোকার্ত হয়ে অসুস্থ আটকে পড়েছেন, কিন্তু তিনি তার নিজেরও কেয়ার করছেন না এবং নিজেকে বাঁচিয়ে রাখার জন্য লড়াইও করছেন না, এটাই কবি এখানে বলছেন। তারপর কি বলছে দেখো, হি ওয়াজ থিঙ্কিং, তিনি ভাবতেন, আই এম কোয়াইট শিওর, আমি নিশ্চিত ছিলাম, কোয়াইট মানে খুবই ভাবে, এখানে শিওর মানে নিশ্চিত, তাহলে কি বলছে যে আমি খুব নিশ্চিত ছিলাম, অফ হিজ বিলাভড ডটার, তার প্রিয় কন্যা, বিলাভড মানে হচ্ছে প্রিয়, এন্ড হি ওয়াজ ওয়ান্টিং, এবং তিনি চাইতেন, ওয়ান্টিং মানে চাইতেন, টু জয়েন যুক্ত হতে, হার, হার মানে এখানে কিন্তু বলা হয়ে গেছে আস্তির কথা বলা হচ্ছে। ঠিক আছে, ইন হিভেন, হিভেন মানে স্বর্গে, তাহলে তিনি যুক্ত হতে থাকতেন আস্তির সঙ্গে স্বর্গে, তার মানে তিনি চাইতেন কি আমি মারা যাব, মারা যাওয়ার পর আমি গিয়ে আমার প্রিয় কন্যা আস্তির সাথে স্বর্গে দেখা করব। ঠিক আছে, সো হি ডাইড, তাই তিনি মারা গেলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তাহলে তিনি তখন 57 বছর বয়স ছিলেন। তাহলে এখান থেকে কোয়েশ্চেন হতে পারে যে তিনি যখন মারা গিয়েছিলেন কত বয়স ছিল তার, তাহলে তোমরা বলবে 57 বছর বয়স। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, মাই মাদার হ্যাড নাও লস্ট এ ডটার অ্যান্ড এ হাজব্যান্ড, তাহলে আমার বাবা এখন হারালেন একটা কন্যা এবং তার স্বামীকে, লস্ট মানে হারালেন। ঠিক আছে, ইন অল দ্য স্পেস অফ এ ফিউ উইকস, মানে এক কিছু সপ্তাহের মধ্যে সব জায়গা তার খালি হয়ে গেল। হেয়ার সি ওয়াজ, এখানে সে সাডেনলি হঠাৎ, হ্যাভিং টু ফেস মুখোমুখি হলেন, অল অ্যালোন একা, অ্যালোন মানে একা,
দ্য ভেরি গ্র্যাভেস্ট প্রবলেমস, অনেক মারাত্মক সমস্যা, প্রবলেমস মানে সমস্যা, গ্র্যাভেস্ট মানে হচ্ছে মারাত্মক বা গভীর, রেসপন্সিবিলিটিস দায়িত্ব। তাহলে কি তিনি এখন যেহেতু স্বামী মারা গেছে তাহলে সব দায়িত্ব কার উপর আসবে, তার মায়ের উপর, তাই তিনি এখানে কি হলেন, অনেক সমস্যা এবং দায়িত্বের মুখোমুখি হলেন। She had 5 children to look after, তার এখন 5টা সন্তান ছিল দেখাশোনার জন্য। লুকড আফটার মানে দেখাশোনা করা। She sold, তিনি বিক্রি করলেন, দ্য বিগ হাউস, বড় বাড়িটিকে, অ্যান্ড মুভড, চলে গেলেন, টু এ স্মল ওয়ান, একটা ছোট্ট বাড়িতে, এ ফিউ মাইলস অ্যাওয়ে, কিছু মাইল দূরে, ইন ল্যান্ড্রাফ, তাহলে ল্যান্ড্রাফের কিছু মাইল দূরে তিনি একটা ছোট্ট বাড়িতে চলে গেলেন। ইট ওয়াজ কল্ড কিম্বারল্যান্ড লজ, তাহলে এটার নাম ছিল কিম্বারল্যান্ড লজ। এখান থেকেও তোমাদের শর্ট কোয়েশ্চেন কিন্তু হতে পারে, ঠিক আছে। ওয়াজ নাথিং মোর দ্যান এ প্লেজেন্ট মিডিয়াম সাইজড সাবরন ভিলা, তাহলে এটা কিছুই ছিল না, একটা সাধারণ মধ্যবিত্ত শান্তিতে থাকা পরিবারের থেকে বেশি এটা কিছুই ছিল না, বুঝা গেল। সো ইট ওয়াজ ইন ল্যান্ডাফ 2 years later, তাহলে ল্যান্ডাফে এটা ছিল 2 বছর পর। when I was 6, যখন আমি 6 বছর ছিলেন, কে বলছে, লেখক বলছেন, when I was 6 years old, that I went to my first school, যেখানে আমি গিয়েছিলাম আমার প্রথম স্কুলে। তাহলে কি লেখক যখন তার বাবাকে হারালেন, তার মায়ের ওপর সব দায়িত্ব চলে আসলো, তারপর কি করলেন, তারা গ্রামের থেকে কিছু মাইল দূরত্বে ল্যান্ডাফে চলে গেলেন, সেখানে গিয়ে একটা বাড়িতে বসবাস করতে লাগলেন এবং সেখানে তিনি 6 বছর হলেন এবং ওখান থেকে তিনি নিজে স্কুলের ফার্স্ট যাত্রা শুরু করলেন। তারপর কি বলছে দেখি। তাহলে এখানেই আমাদের পার্ট 1 শেষ। তাহলে পার্ট 1-এ কি কি বললো তোমরা দেখতে পেলে। প্রথম কি হলো, লেখক তার বাবার পরিচয় দিলেন, তার বাবা কি করতেন সেটা দেখালেন। তা জাহাজের একটা বণিক ছিলেন, সেখান থেকে তার দোকান ছিল, সেখান থেকে তিনি জাহাজকে সব ধরনের যোগান দিতেন। তারপর 1911 সালে তার সোফির সাথে দেখা হলো, যেটা ছিলেন তার মা। সোফির সাথে দেখা হওয়ার পর তারা খুব তাড়াতাড়ি বিয়ে করে নিলেন এবং তাদের প্রথম কন্যা 1920 সালে ওখানে অ্যাপেন্ডিক্স রোগে মারা যান। তারপর তার দুঃখে শোকে তার বাবা কি হয়, শোকার্ত হয়ে নিজেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় এবং সেখান থেকে তারপর ওরা বড় বাড়ি ছেড়ে চলে আসে ল্যান্ডাফে একটা ছোট্ট বাড়িতে। সেখান থেকেই লেখকের প্রথম স্কুলের যাত্রা শুরু হয়। এইখানেই আমাদের ইউনিট 1 শেষ। তাহলে আমরা এর পরের পার্টটি আবার আগের ভিডিও দেখব। তোমাদের যদি এতে কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু অসুবিধা থাকে বা কোনো শব্দের যদি মানে কোনো অসুবিধা থাকে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আবার এই পরের ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তাও এখানেই আজকে আমি আমার ভিডিও শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ অন নেক্সট ভিডিও।